দানবাকৃতির বিশাল বড় সাইজের একটি মূর্তি, যার পিছনে রয়েছে 272 ধাপের সিঁড়ি। সিঁড়ি পেরিয়ে গুহায় প্রবেশ করলেই রয়েছে বিশাল একটি জগৎ, যা আপনার কল্পনাকেও হয়তো হার মানাবে। এখন কিন্তু আমরা একদম মেঘের মধ্যে ঢুকে গেছি। কেবল কারে মেঘের স্তর ভেদ করে চলে যাব এমন একটি পাহাড়ে, যার মধ্যে রয়েছে এক রঙিন দুনিয়া। এমন কিছু ভিন্ন এক্সপেরিয়েন্সের জন্য মালয়েশিয়া থেকে ভালো আর কি হতে পারে? তাহলে চলুন মালয়েশিয়াতে আমরা এবার ট্রাই করি ভিন্ন কিছু করার। আজকে সারাদিন মালয়েশিয়াতে সিটি ট্যুর করব। এর জন্য একটু আর্লি ঘুম থেকে উঠলাম। হোটেল থেকেই বুফে ব্রেকফাস্টের আইটেম ছিল, আর বেশ ভালো ভালো আইটেমগুলোই ছিল। সকালে ঘুম থেকে উঠেই দেখি বৃষ্টি শুরু হয়ে গেছে। এই যে রাস্তাঘাট এখনো খেয়াল করলে বুঝতে পারবেন বৃষ্টির পানিতে ভিজে আছে। যদিও এখন কোনো বৃষ্টি নাই, তো চলেন এখন বের হই। সকাল ঠিক 10টা বাজে একদম রাইট টাইমে সিটি ট্যুরের জন্য আমাদের গাড়ি হোটেলের সামনে এসে সবাইকে পিক করে। শুরুতেই বলে রাখি, মালয়েশিয়া ট্যুর প্যাকেজ, ভিসা প্রসেসিং থেকে শুরু করে যাবতীয় সকল ধরনের সার্ভিস আমি নিয়েছি আমার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি ট্রাভেল ফ্লাই এক্সপ্রেস থেকে। যে কোনো সহযোগিতা বা সার্ভিস প্রয়োজন হলে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করতে পারেন। প্রথমে যাচ্ছি বাতু কেভে, যেটা মালয়েশিয়ায় ঘুরতে আসা সকল টুরিস্টদের কাছে খুবই আকর্ষণীয় একটা পর্যটক স্পট। মালয়েশিয়া একটি মুসলিম দেশ হলেও এটি বহুজাতিক এবং বহু ধর্মীয় দেশ, যেখানে মালয়, চাইনিজ, ইন্ডিয়ান সহ বিভিন্ন জনগোষ্ঠীর বসবাস রয়েছে। আরও একটি ব্যাপার হচ্ছে, এই দেশে সব ধরনের মানুষেরই ধর্ম পালন এবং ধর্মীয় স্থাপনা স্থাপন করার সম্পূর্ণরূপে কিন্তু স্বাধীনতা রয়েছে। এখন থেকে বহু বছর আগে প্রচুর পরিমাণে ভারতীয় শ্রমিক মালয়েশিয়াতে এসেছিলেন। তারা প্রধানত চা, রাবার এবং খনি শিল্পে কাজ শুরু করেন এখানে এসে, যাদের মধ্যে বেশিরভাগই ছিলেন তামিল সম্প্রদায়ের মানুষ। মালয়েশিয়ার কুয়ালালামপুর শহর থেকে আমরা এখন চলে এসেছি প্রায় 14 কিলোমিটার উত্তরে। সামনে যে পাহাড়টি আপনারা দেখতে পাচ্ছেন, এই পাহাড় পুরোটাই চুনা পাথরের, আর এই পাহাড়ের ভিতরে যে গুহাটি রয়েছে সেটাই মূলত বাতু কেভ নামে পরিচিত। জেনে হয়তো অবাক হবেন, এই পাহাড়ের যে গুহায় আমি আজকে ঢুকতে যাচ্ছি, এই গুহাটির বয়স প্রায় 400 কোটি বছর। মন্দিরের ঠিক গেটের সামনে গাড়ি আমাদেরকে নামিয়ে দিল। মন্দিরের প্রধান আকর্ষণগুলির মধ্যে এটার প্রবেশদ্বারও অন্যতম, যা মূলত তামিল হিন্দু স্থাপত্য শৈলীর অনুপ্রেরণায় নির্মিত। গেট এবং মন্দিরের প্রতিটি জায়গায় হিন্দু দেবদেবীর মূর্তি, ধর্মীয় চিত্র এবং অন্যান্য নকশা খোদাই করা আছে। আমার ঠিক পিছনে আপনারা এখন দেখতে পাচ্ছেন হিন্দু দেবতা মুরগানের দীর্ঘ 140 ফুট লম্বা মূর্তি, যেটা দাম্ভিকতা এবং আশীর্বাদের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। তামিল সম্প্রদায় এই দেবতাকে বিশেষভাবে পূজিত করা হয় এবং যুদ্ধের দেবতা হিসেবে মানা হয়। কংক্রিট আর স্টিল বারে নির্মিত এই মূর্তিটি তৈরি করতে খরচ হয়েছে 24 বিলিয়ন রুপি। মূর্তিটি সোনালী রং করার জন্য এখানে ব্যবহার করা হয়েছে সোনালী রঙের পানি, যেটা সোনা থেকেই আর কি পানিটা তৈরি করা, আর এইটা আনা হয়েছিল থাইল্যান্ড থেকে। বিশ্বের সবচেয়ে বড় মুরুগান মূর্তিগুলোর মধ্যে এটাও একটি। এটা মূলত হিন্দুদের একটি তীর্থস্থল, বিশেষ করে তামিল যারা আছেন তারা এটাকে প্রচুর মানে। বাতু কেভ যেহেতু একটি পবিত্র হিন্দু তীর্থস্থান, তাই এই কেভের মধ্যে চাইলেই যে কোনো ধরনের পোশাক পরে যাওয়া যাবে না। পুরুষ বা মহিলা উভয়ের ক্ষেত্রেই যাদের পোশাক হাঁটুর উপরে, তাদেরকে প্রবেশ মুখে লুঙ্গি টাইপের কাপড় কোমরে পেঁচিয়ে দেয়া হয়।
দেশি বিদেশি অনেক পর্যটকদের ভিড় এখানে লেগেই থাকে সবসময়। পর্যটকদের পাশাপাশি কবুতরের সংখ্যাও কিন্তু এখানে কম নয়। উপরে কেপ পর্যন্ত যাওয়ার জন্য এরকম 272টি সিঁড়ি এখন উঠতে হবে, আর সিঁড়িগুলো কিন্তু বেশ উঁচা উঁচা, কালারফুল সিঁড়ি। দূর থেকে দেখতেও এই সিঁড়িগুলো দারুণ লাগে। কালারফুল সিঁড়ি, এখানে বেগুনি, উপরে হলুদ, তারপরে সবুজ, বিভিন্ন কালারে এই সিঁড়িগুলো রাঙানো হয়েছে। কিছুক্ষণ আগেই বৃষ্টি হয়েছে, তাই সিঁড়িগুলো ভিজে আছে। এখান থেকে পা স্লিপ করলে ঘটে যেতে পারে বড় কোনো দুর্ঘটনা, তাই সাবধানেই আস্তে ধীরে উপরের দিকে উঠছে। এখন অনেকটাই হাঁপায়ে গেছি। এই নিচে ওই মূর্তিটা থেকেও অনেক লেভেল উপরে আছে। চারপাশে দেখতে পাচ্ছেন চুনা পাথরের পাহাড়, এগুলো মাটির না। কেভের প্রবেশ মুখেই দেখতে পেলাম পূজা সামগ্রীর বেশ কিছু দোকান। এছাড়াও ঘুরতে আসা পর্যটকদের জন্য সুভেনিয়ার থেকে শুরু করে আরো অনেক কিছুই পাওয়া যায়। কিছু ইন্ডিয়ান ট্রেডিশনাল খাবারের দোকানও দেখতে পেলাম। আর উপরে খেয়াল করলে বুঝতে পারবেন অনেক বাদুড় এখানে ওড়াউড়ি করছে। গুহার ভিতরে অন্ধকার জায়গাগুলোতে পর্যাপ্ত লাইটের ব্যবস্থা করে রাখা। আর ঠিক সামনেই দেখতে পাচ্ছেন প্রথম মন্দিরটি। চাইনিজ আছে বা বিভিন্ন দেশের পর্যটক যারা আছে, এরা তো মেইনলি শর্টস পরে হাঁটুর উপরে। তাদের জন্য যেটা করা হয়, এখানে তামিল দোকানদার আছে, বিশেষ করে মহিলা ব্যবসায়ীরা, এরা হচ্ছে ওড়না ভাড়া দেয়। সেই ওড়নাটা প্যান্টের উপর দিয়ে পেঁচায় তারা এখানে আসে। যে গুহাটির বয়স কিনা 400 কোটি বছর, তার ভিতরে এমন সুসজ্জিত কারুকাজপূর্ণ মন্দির দেখে সত্যি অবাক না হয়ে পারছি না। তাও আবার একটি নয়, এখানে রয়েছে বেশ কয়েকটি মন্দির। মন্দিরের দেয়ালে এবং ছাদে বিভিন্ন হিন্দু পৌরাণিক কাহিনীর চিত্র অঙ্কিত রয়েছে, যা দর্শনার্থীদের কাছে অত্যন্ত আকর্ষণীয়। কেভের ভিতরেই রয়েছে আরও একটি সিঁড়ি। এই সিঁড়ি ধরে উপরের দিকে উঠলে পাওয়া যাবে আরও একটি মন্দির। শেষ মন্দির এটাই। ঢাকঢোল বাজিয়ে চলছে পূজা অর্চনা। এই কেভের ভিতরে যারা আসবেন একটু সাবধানে থাকবেন, কারণ এখানে ছোট বড় মাঝারি বুড়ো থুড়ো সব সাইজের বাদরই কিন্তু আছে। এগুলো দেখা যায় যে অনেক সময় হাত থেকে অনেক কিছু কেড়ে নিয়ে চলে যাবে। সেটা হতে পারে আপনার মোবাইল, হতে পারে ক্যামেরা, হতে পারে খাবার কিছু। তো একটু সাবধানে থাকবেন। আর এটাই একদম লাস্ট কেভ। এর ভিতরে আরও কিছু হিডেন কেভ আছে, ওগুলোর ভিতরে ঢোকা যায় না, ওগুলো লাগানো আছে ওখান থেকে। তো আমরা লাস্ট এই পর্যন্ত আসতে পারছি। মোরগ আছে, মুরগি আছে, এগুলো দেখতে পারবেন। এগুলো খুব সম্ভবত কেউ মানত করে দিয়ে গেছে। আশেপাশে অনেক সাউন্ড হচ্ছে, ঢাল ঢোকর এগুলো বাজানো হচ্ছে, তো কথা মনে হয় না ভালো শুনতে পারবেন এখানে। এই গুহাগুলোর বয়স 400 কোটি বছরেরও বেশি। চুনা পাথরের কেভ, উঁচু নিচু ভাবে ঝুলে আছে, মনে হবে যে পানির ফোঁটার মতো, এই মনে হয় খুলে পড়বে, এরকম একটা অবস্থা। এখন যাচ্ছি পরবর্তী গন্তব্যে। তবে যাওয়ার পথে আবারও বলছি, আপনারা যারা এখানে ঘুরতে আসবেন তাড়াহুড়া না করে আস্তে ধীরে ঠান্ডা মাথায় ওঠানামা করবেন। পিছনটায় খেয়াল করলে বুঝতে পারবেন এখন কিন্তু আমি এই মূর্তি বরাবর উচ্চতাতেই কিন্তু পৌঁছে গেছি।
এখন পর্যন্ত মালয়েশিয়ার যে ব্যাপারটা আমার কাছে খুবই ভালো লেগেছে তা হচ্ছে এই দেশে ম্যাক্সিমাম পর্যটন প্লেসগুলোতেই কিন্তু কোনো প্রকার এন্ট্রি ফি নাই, একদম ফ্রিতেই অধিকাংশ জায়গা ঘুরে দেখা যায়। মালয়েশিয়ার পাহাড়ি অঞ্চলগুলোতেও কিন্তু এক্সপ্লোর করার মতো অনেক কিছুই আছে। এসবের মধ্যে একটি হচ্ছে গেন্টিং হাইল্যান্ড, যেটাকে আমি পছন্দের তালিকায় রেখেছি এবং সেখানেই যাচ্ছি এখন। কুয়ালালামপুর শহর থেকে দূরত্ব মোটামুটি 50 কিলোমিটার। তবে গত রাতে একটি নিউজ পেয়েছিলাম সেখানে কোনো এক কারণবশত নাকি গাড়ি চলাচল বন্ধ আছে। তবে আজকে সকালে আমাদের ড্রাইভার ভাই বললেন উনি নাকি নিয়ে যেতে পারবেন, কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে। তাই উনার কথায় ভরসা রেখে সেদিকেই যাচ্ছি এখন। মোটামুটি 1 ঘন্টা 10 মিনিটের মতো সময় লাগলো আমাদের এখানে পৌঁছাতে। গাড়ি আমাদেরকে এখানেই নামিয়ে দিল, এর বেশি আর যাবে না। বাকিটা এখন যেতে হবে ক্যাবল কার নিয়ে। এই বিল্ডিং এর 4th ফ্লোর থেকে রাউন্ড ট্রিপের টিকিট নিতে হবে। এখন যাচ্ছি 4র্থ তলায়, যেখান থেকে ক্যাবল কারে চড়তে হবে। আর আগের থেকেই মোটামুটি আইডিয়া ছিল যে এখানে বিভিন্ন দেশ থেকে প্রতিদিন অনেক ট্যুরিস্ট ভিড় জমায়। তাই গন্ডোলা রাইডের রাউন্ড ট্রিপ টিকিট অনলাইনে আগের দিনই কেটে রেখেছিলাম, যেন এখানে এসে টিকিট কাউন্টারে দাঁড়িয়ে সময় নষ্ট করতে না হয়। দেখুন কি পরিমাণ মানুষের সিরিয়াল, এখানে ঘুরে ঘুরে যেতে হচ্ছে, একদম ওই পর্যন্ত সিরিয়াল চলে গেছে, সবাই লাইন ধরে দাঁড়ায় আছে। এই গন্ডোলার রাইড নেওয়ার জন্য মানুষ কি পরিমাণ উৎসুক বোঝেন। এই যে ঘুরে ঘুরে যাচ্ছি, অনেক বড় একটা সিরিয়াল এই পাশে। একের পর এক সিরিয়ালে ক্যাবল কার আসছে আর এদিকে আমাদের সিরিয়াল হচ্ছে। সিরিয়ালের সামনে আসতে সময় লেগেছে প্রায় 20 মিনিটের মতো। এ যেন বর্ডার পার হওয়ার মতোই এক অভিজ্ঞতা। লাস্ট টাইম ক্যাবল কার রাইড নিয়েছিলাম নেপালে গিয়ে, তাও প্রায় 8 মাস আগের কথা। দেখা যাক এবার মালয়েশিয়াতে কেমন অভিজ্ঞতা হয়। অবশেষে সিরিয়াল পাওয়া গেল। যেমনটা দেখতে পাচ্ছেন পাহাড়ের ঠিক মাঝখান দিয়ে চলে যাচ্ছে আমাদের ক্যাবল কার। আগামী 15 মিনিট এটা শুধু খাড়া উপরের দিকেই উঠতে থাকবে, যা আমাদেরকে পৌঁছে দেবে ভূপৃষ্ঠ থেকে প্রায় 3800 মিটার বা 12,500 ফুট উচ্চতায়। কখনো কখনো এটা চলে যাচ্ছে পাহাড়ি রাস্তার উপর দিয়ে। নিচের আবহাওয়া এখনো পরিষ্কার, তাই ক্লিয়ার ভিউ পাওয়া যাচ্ছে। তবে আরও উচ্চতায় পৌঁছানোর পরে এমন ক্লিয়ার ভিউ পাওয়া যাবে কিনা সেটা জানা নেই। সামনেই দেখতে পেলাম একটি বৌদ্ধ মন্দির, যেটি চিনসুই টেম্পল নামে পরিচিত। স্টেশনে নেমে মন্দিরটি দেখার সুযোগও রয়েছে। বৌদ্ধ স্থাপত্য এবং সুন্দর দৃশ্যাবলীর জন্য মন্দিরটি বেশ বিখ্যাত। ফেরার সময় হাতে পর্যাপ্ত সময় থাকলে অবশ্যই এখানে দাঁড়ানোর চেষ্টা করব। আর আমরা কিন্তু প্রথমে স্টেশনের কাছেই চলে এসেছি এখন। এখানে মোট 3টা ক্যাবল কার ল্যান্ডিং স্টেশন আছে। প্রথমটাতে মাত্র আসলাম, এখন এর পরে 2টা আছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এখন কিন্তু আমরা একদম মেঘের মধ্যে ঢুকে গেছি। পুরা মানে মালয়েশিয়ার ওয়েদার, যেখানে সব জায়গায় গরম, এখানে একদম ঠান্ডা ওয়েদার, চারপাশে মেঘ। আর সব থেকে ইন্টারেস্টিং একটা ব্যাপার হচ্ছে এরকম পাহাড়ি জায়গাতেও বহুতল বিশিষ্ট ভবন আছে, যেমন 5 স্টার মানের হোটেল আছে, আরো উপরে গেলে ক্যাসিনো আছে, সেগুলো আমরা দেখতে পারবো। তো এই দেখেন সামনে কি আছে, খানিকটা সামনে আমার থেকে 100 মিটার দূরে কি আছে সেটাও কিন্তু এখন দেখা যাচ্ছে না ঠিক মতো। ও মাই গড, দেখেন কিচ্ছু দেখা যাচ্ছে না। নিচে যে রেইন ট্রি গুলো দেখা যাচ্ছে, এই সামনের দেখেন ভবনের কতটা কাছে। এটা আর একটা ল্যান্ডিং স্টেশন, এইটা খানিকটা কাছ থেকে এই যে মাত্র দেখা যাচ্ছে একটু।
এটা আমরা আসলাম এখন সেকেন্ড ল্যান্ডিং স্টেশনে, সামনে আরো একটা আছে। আমরা দুইটা ল্যান্ডিং স্টেশন অলরেডি পার করেছি, আর সামনে একটা আছে, এটাই লাস্ট। কেবল কারে করে এভাবে মেঘের ভিতর দিয়ে যাওয়া সত্যি এক দারুণ অভিজ্ঞতা। আসলে কিছু কিছু ব্যাপার ভিডিওতে এক্সপ্লেইন করে কখনোই বোঝানো সম্ভব না, এই ব্যাপারটাও তেমনই। আমরা এখন আমাদের গন্তব্যের কাছেই চলে এসেছি। গেন্টিং হাইল্যান্ডে ঢোকার পর প্রথমেই আমার কাছে মনে হয়েছে এ যেন এক আলাদা জগৎ। চারপাশে এত এত লাইটিং, আর জায়গাটাও কিন্তু বিশাল, তাই কোন দিক থেকে এক্সপ্লোর করা শুরু করব সেটাই ঠিকমতো বুঝে উঠতে পারছিলাম না। আরও একটা ব্যাপার হচ্ছে মালয়েশিয়ার একমাত্র বৈধ ক্যাসিনো কিন্তু এই গেন্টিং হাইল্যান্ডেই রয়েছে। আমার পিছনে দেখতে পাচ্ছেন এই পাশটা হচ্ছে ক্যাসিনো, এর ভিতরে ভিডিও করা এলাও না, তবে এটা ভাই পুরো আলাদা একটা জগৎ। চলেন এবার একটু এদিকটাই ঘুরে দেখি। রোলার কোস্টার রাইড অনেক ধরনের দেখতে পাচ্ছি, এর পাশাপাশি খাবারের দোকানও রয়েছে ভালোই। আর এটা আবার কি, জাহাজ তো দেখি আকাশ পথে উড়ে বেড়াচ্ছে। ভিতরে চারপাশটা এত সুন্দর করে লাইটিং করা, এখানে না আসলে সেটা বোঝা যাবে না। আর আমার লাইফে দেখা এখন পর্যন্ত এইটা সব থেকে বেস্ট অ্যামিউজমেন্ট পার্ক। এই পাশে লটারি টাইপের গেমগুলো রয়েছে, বল জায়গা মতো ফেলতে পারলেই রয়েছে সুন্দর সুন্দর গিফট। বাচ্চা থেকে বড় সব বয়সের মানুষকেই দেখছি এই গেমগুলো বেশ এনজয় করছে। জায়গাটা খুবই সুন্দর, আবার উপরের দিকে 3D ডিসপ্লেও লাগানো আছে। এই গেন্টিং হাইল্যান্ডেই কিন্তু রয়েছে বিশ্বের সবচেয়ে বড় হোটেলগুলোর মধ্যে একটি ফার্স্ট ওয়ার্ল্ড হোটেল, যার ভিতরে আছে মোট ৭,৩৫১টি কক্ষ। আর এছাড়াও এখানে রিসর্টের তো কোনো অভাব নেই, তাই এখানে যারা আসবেন চেষ্টা করবেন অন্তত পক্ষে এক রাত থাকার। আর তাছাড়া এমনিতেও এই সম্পূর্ণ জায়গা একদিনে ঘুরে কখনোই শেষ করতে পারবেন না। তো যাই হোক, মালয়েশিয়ার বিভিন্ন জায়গায় এই ধরনের শোপিসের দোকান আছে, যেগুলো মূলত সোলারে চলে এবং একটু আলো পেলেই বিভিন্ন অঙ্গভঙ্গি করে, যা দেখতেও ভালোই লাগে আমার কাছে। এখানে আরও আছে বিভিন্ন দেশের ট্রেডিশনাল খাবারের দোকান। বিশেষ করে পুরো মালয়েশিয়া জুড়ে চাইনিজ এবং টার্কিশ খাবারের অনেক বেশি রেস্টুরেন্ট এখন পর্যন্ত আমার চোখে পড়েছে। চাইনিজদের ব্যবসা বাণিজ্য, ঘরবাড়ি এলাকা থেকে শুরু করে অনেক কিছুই এদেশে রয়েছে, তাই তুলনামূলক চাইনিজদের সংখ্যাও কিন্তু বেশি। বাচ্চাদের এবং বড়দের জন্য এখানে অনেক ধরনের স্পোর্টস অ্যাক্টিভিটির পাশাপাশি রয়েছে গেমিং অ্যাক্টিভিটি। আসলে এত এত অ্যাক্টিভিটি দিয়ে ভরা এই জায়গা, যা এক ভিডিওতে দেখিয়ে শেষ করা যাবে না, আর একদিনে ঘুরেও শেষ করা যাবে না। অল্প সময়ে আপাতত এতটুকুই এক্সপ্লোর করতে পেরেছি, এখন আবার ব্যাক করতে হবে সেই ক্যাবল কারে করেই। ফেরার সময়ও বেশ ভালোই সিরিয়াল ছিল, তবে ক্যাবল কার রাইডটা আমরা সবাই খুবই এনজয় করেছি। সবকিছু মিলিয়ে এই গ্যান্টিং হাইল্যান্ডে এক্সপেরিয়েন্সটা ছিল অসাধারণ, যেটা বলার মতো না। আপনারা যদি কেউ মালয়েশিয়াতে আসেন, অন্তত এই জায়গাটাকেও মিস করেন না। এখান থেকে বের হতে হতে প্রায় সন্ধ্যা হয়ে গেছে, আর এবারের ভিডিওটাও আপাতত এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, আর আমার পরবর্তী ট্যুরের আপডেট পেতে এবং আমার সাথে ট্যুর পার্টনার হতে চাইলে এখনই জয়েন করুন ফেসবুক পেজে, যেটার লিংক এই ভিডিওর প্রথম কমেন্টেই পেয়ে যাবেন।